তবে কি স্বৈরাচারী শেখ হাসিনার জন্য ফাঁসির মঞ্চ এখন পুরোপুরি প্রস্তুত? গুঞ্জন উঠেছে আগামী 17 নভেম্বর নাকি সাবেক স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসির দণ্ডাদেশ ঘোষণা করা হবে। আর এই খবরকে কেন্দ্র করেই তোলপাড় এখন গোটা দেশ। এখন পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে এই রায় ঠেকানোর আর কোনো পথই খোলা রইল না। সবচেয়ে বড় খবর হলো শেখ হাসিনার আইনজীবী আমির হুসাইন এখন চূড়ান্ত দিশেহারা। এমন এক মারাত্মক আইনি ফাঁদে তিনি পড়েছেন যেখান থেকে তার মক্কেলকে বাঁচানোর কোনো উপায় তিনি খুঁজে পাচ্ছেন না। কারণ এই মামলার প্রধান সাক্ষী হচ্ছেন শেখ হাসিনার নিজের লোক, অর্থাৎ পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যিনি রাজসাক্ষী হয়ে নিজের সাবেক বসদের বিরুদ্ধেই সব গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন। জুলাই গণ অভ্যুত্থানের সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেন। আগামী 17 নভেম্বর শেখ হাসিনার ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে ট্রাইব্যুনালে ব্রিফ করছেন প্রসিকিউশন। সরাসরি যাচ্ছি সেখানে। আজকে মাননীয় আদালত এই মামলাটির রায় ঘোষণার জন্য আগামী 17 নভেম্বর সোমবার দিন নির্ধারিত করেছেন। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আজ বৃহস্পতিবার এই মামলার রায়ের দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অপর 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বহু মানুষের প্রাণহানির ঘটনায় কার্যত দোষ স্বীকার করলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা অভ্যুত্থানে প্রাণহানির ঘটনায় দোষ স্বীকার করেছেন। শুক্রবার রাজনৈতিক নেতৃত্ব দায়ী বাংলাদেশের ছাত্র আন্দোলন পর্বে হত্যাকাণ্ডের জন্য প্রথমবার দোষ স্বীকার করলেন। ফাঁসির রায় দিতে হবে এবং আওয়ামী লীগের সকল খুনিদের ফাঁসির রায় দিতে হবে। আমাদের জান যাইতে পারে, আমরা আমাদের জুলাই যাইতে দিব না। উনি এমন একটা ফ্যাসিস্ট, চলে যাওয়ার পর আমাদের শান্তিতে রাখেন নাই। শেখ হাসিনার শাসন আমলে সে যেই পরিমাণ খুন, গুম ও গণহত্যা করেছে সেই থেকে তার নামে 600তম মামলা হয়েছে। আর এর ভিতরে 300তম মামলাই হয়েছে হত্যা মামলা এবং প্রতিটা হত্যা মামলার শাস্তি হয়েছে ফাঁসি। আর যেই কারণে শেখ হাসিনা সে ইতিমধ্যেই এই হত্যার দায় স্বীকার করে চালচন্ন কিছু তথ্য দিয়েছে এবং এই হাসিনার গণহত্যার কারণেই এদেশের সর্বস্তরের জনগণ শেখ হাসিনাকে জনসম্মুখে ফাঁসির দাবিতে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং এদেশের সর্বস্তরের জনগণের দাবিতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফ্যাসিস্ট শেখ হাসিনাকে গণহত্যার দায় ফাঁসির আদেশ দিয়েছে। আর যেই কারণেই 17 নভেম্বর শেখ হাসিনার ফাঁসি হতে চলেছে। সে বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়টা দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক চলুন এবার আমরা দেখব যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে ফাঁসির রায় দিয়েছে আর যেই কারণে 17 নভেম্বর শেখ হাসিনার ফাঁসি হতে চলেছে। আমরা এই বিষয়টা দেখব। এই বিষয়টা দেখার পূর্বে একটু দেখে আসি চলুন। শেখ হাসিনা সে যেই সব খুন, গুম ও মানবতা বিরোধী অপরাধ করেছে তার দায় স্বীকার করে চালচন্ন কিছু তথ্য দিয়েছে। আমরা এই বিষয়টা প্রথমে দেখে তারপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। ফাঁসির রায় দিতে হবে এবং আওয়ামী লীগের সকল খুনিদের ফাঁসির রায় দিতে হবে। আমাদের জান যাইতে পারে, আমরা আমাদের জুলাই যাইতে দিব না। উনি এমন একটা ফ্যাসিস্ট, চলে যাওয়ার পর আমাদের শান্তিতে রাখেন নাই। ফ্যাসিবাদী বাকশালী আওয়ামী খুনি শেখ হাসিনার রায়ের দিন কবে ধার্য হয় সেটা শোনার জন্য আজকে কিন্তু আমরা এখানে একা আসি নাই। শাপলা, পিলখানা, জুলাইয়ের ভুক্তভোগী পরিবারগুলো আজকে আমাদের সাথে দাঁড়িয়েছে। এই রাষ্ট্রে যদি আপনি ইনসাফ কায়েম করতে চান অবশ্যই শেখ হাসিনার ফাঁসির মাধ্যমে তার সূচনা করতে হবে। এই রাষ্ট্রে আমরা শাপলায় দেখেছি আমাদের ভাইদেরকে, আরে ভাইদেরকে ছাত্রলীগ, যুবলীগ যে পরিমাণ নির্যাতন করেছে, যে ম্যাসাকার চালিয়েছে, তার বিচার যদি বাংলাদেশে নিশ্চিত করতে না পারি সুষ্ঠু সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা সম্ভব হবে না। সেজন্য আপনাদেরকে স্পষ্ট ভাষায় জানতে হবে আজকের এই রায় শোনার জন্য আমরা আসি নাই। আজকের এই রায় শোনার জন্য বাংলাদেশের ছাত্র জনতা সকলে আজকে একসাথে হয়েছে। দাবি শুধু জনজোটের না,
এখানে ছাত্রদল, ছাত্র শিবির, সকল সংগঠন রাজপথে একটা লক্ষ্য নিয়ে এসেছে, ছাত্রলীগ দইরা দুলাই দিয়া বাকশালীদের কবর রচনা করতে হবে। আমাদের জান যাইতে পারে, আমরা আমাদের জুলাই যাইতে দিব না। এই মাটিতে আপনারা সুশীলতা দেখান, সুশীলতা দেখাইতে হইলে আওয়ামী লীগের বিচার চাইতে হবে, সুশীলতা দেখাইতে হইলে পিলখানার বিচার চাইতে হবে, মুদি জারজ লীগের কবর রচনা করতে হবে। এই বাংলাদেশের মাটিতে, আগামীর বাংলাদেশের মাটিতে জুলাইয়ের যে ম্যান্ডেট, তার বিপরীতে কোন রাষ্ট্রীয় কাঠামো বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না। আজকের জনজোটের যে আন্দোলন, তার সাথে মঞ্চ 24-এর পক্ষ থেকে সম্পূর্ণ সংহতি এবং একাত্মতা পোষণ করছি এবং আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি, রায় দেওয়ার সাথে সাথে, রায় যদি আজকে দিন ধার্য হয়, সেই দিন রায় দিয়ে সেই দিনেই যেন রায় কার্যকর করে এই হাইকোর্ট প্রাঙ্গণে শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত করা হয়, আমরা সেই দাবি জানাচ্ছি। আপনাদেরকে অবগত করার জন্য বলি, তবে কি স্বৈরাচারী শেখ হাসিনার জন্য ফাঁসির মঞ্চ এখন পুরোপুরি প্রস্তুত? গুঞ্জন উঠেছে আগামী 17 নভেম্বর নাকি সাবেক স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসির দণ্ডাদেশ ঘোষণা করা হবে। আর এই খবরকে কেন্দ্র করেই তোলপাড় এখন গোটা দেশ। এখন পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে, তাতে এই রায় ঠেকানোর আর কোনো পথই খোলা রইল না। সবচেয়ে বড় খবর হলো, শেখ হাসিনার আইনজীবী আমির হুসাইন এখন চূড়ান্ত দিশেহারা। এমন এক মারাত্মক আইনি ফাঁদে তিনি পড়েছেন, যেখান থেকে তার মক্কেলকে বাঁচানোর কোনো উপায় তিনি খুঁজে পাচ্ছেন না। কারণ এই মামলার প্রধান সাক্ষী হচ্ছেন শেখ হাসিনার নিজের লোক, অর্থাৎ পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যিনি রাজসাক্ষী হয়ে নিজের সাবেক বসদের বিরুদ্ধেই সব গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন। ঘরের লোকই যদি শত্রু হয়, তবে সেই মামলা থেকে বাঁচার আর কোনো পথই খোলা থাকে না। আইনজীবী আমির হোসেন এখন কি করবেন? তার মক্কেলরা তো পলাতক, তাহলে কিভাবে লড়বেন তিনি এই কঠিন লড়াই? 17 নভেম্বর কি তবে শেখ হাসিনার জন্য চূড়ান্ত পরিণতির দিন হতে যাচ্ছে? বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেনের এই আইনি লড়াইটি শুরু থেকেই ছিল এক কঠিন যুদ্ধ। তার প্রধান দুই আসামি, অর্থাৎ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের দীর্ঘদিনের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, দুজনেই পলাতক। আইন অনুযায়ী তাদের পক্ষে লড়াইয়ের জন্য রাষ্ট্র আইনজীবী নিয়োগ দিলেও সেই আইনজীবীদের সাথে তার মক্কেলদের কোনো যোগাযোগ নেই। যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মতো এত ভয়াবহ অভিযোগ, সেই অভিযোগের বিষয়ে তাদের নিজের বক্তব্য কি, তা জানার কোনো সুযোগই আইনজীবী আমির হোসেনের নেই। তিনি তাদের কাছ থেকে কোনো তথ্য কিংবা নির্দেশনা পাচ্ছেন না। অন্যদিকে রাষ্ট্রপক্ষ, অর্থাৎ চিফ প্রসিকিউটরের কার্যালয় এই মামলায় রীতিমতো প্রমাণের পাহাড় গড়ে ফেলেছে। 54 জন গুরুত্বপূর্ণ সাক্ষী, অসংখ্য অডিও এবং ভিডিও ক্লিপ, গণমাধ্যমের প্রতিবেদন তারা ট্রাইব্যুনালে জমা দিয়েছে ইতিমধ্যেই। অন্যদিকে এই অপ্রতিসম লড়াইয়ে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর হাত পা কার্যত বাধা। মূলত এই মামলার সবচেয়ে বড় ট্রাম্প কার্ডটি রাষ্ট্রপক্ষের হাতে চলে আসে চলতি বছরের 10 জুলাই। সেদিন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ঐতিহাসিক সিদ্ধান্ত দেন। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 5টি সুনির্দিষ্ট অভিযোগে বিচার শুরুর নির্দেশ দেন আদালত। এটিই ছিল শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের কোনো মামলায় প্রথম বিচার শুরুর ঘটনা। কিন্তু সেদিনের সবটুকু মনোযোগ কেড়ে নেন কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা একমাত্র আসামি, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আদালত যখন তার বিরুদ্ধে গঠিত অভিযোগ পড়ে শোনান, তখন সবাই অবাক হয়ে যান। অন্যদিকে সাদা কালো চেকশার্ট পরা মিস্টার মামুন নিজের আসন থেকে উঠে দাঁড়ান, মাইক্রোফোনের সামনে গিয়ে ইংরেজিতে কথা বলতে শুরু করেন। তিনি তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অকপটে স্বীকার করে নেন। শুধু তাই নয়, তিনি এই মামলায় অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হওয়ার জন্য আদালতে আবেদন করেন। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে কোনো আসামি এভাবে অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার ঘটনা এটাই প্রথম। তৎকালীন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এই ঘটনাকে রাষ্ট্রপক্ষের জন্য এক বিরাট বিজয় হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, মিস্টার মামুন দোষ স্বীকার করে রাষ্ট্রকে জুলাই আগস্টের সকল অপরাধ উদ্ঘাটনে সহায়তা করার অঙ্গীকার করেছেন। এই এক ঘটনা শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খানের প্রতিরক্ষার শেষ দেয়ালটুকুও যেন ভেঙে পড়ে। কারণ অভিযোগের মূল তীর ছিল শেখ হাসিনার নির্দেশে আসাদুজ্জামান খান এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এই হত্যাকাণ্ড ও নির্যাতন বাস্তবায়ন করেছেন।
করেছেন। এখন সেই বাস্তবায়নকারীরা নিজেই যদি হুমকিদাতার বিরুদ্ধে সাক্ষ্য দেন, তাহলে এই মামলা থেকে খালাস পাওয়া কি আদতেও সম্ভব? শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলার পটভূমি তৈরি হয়েছিল গত বছরের জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 71-এর মানবতা বিরোধী অপরাধে বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনাল তাদের প্রথম বিচারিক কার্যক্রম শুরু করে গত বছরের 17 অক্টোবর। আর প্রথম দিনে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের হয় এবং ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তখন তিনি ছিলেন এই মামলার একমাত্র আসামি। কিন্তু তদন্ত যতই এগোতে থাকে ততই যেন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসতে শুরু করে। চলতি বছরের মার্চ মাসে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার এক আবেদনের ভিত্তিতে এই মামলার আসামি হিসেবে আরও দুজনের নাম যুক্ত করা হয়। তারা হলেন শেখ হাসিনা সরকারের দীর্ঘদিনের বিশ্বস্ত সহচর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তদন্ত সংস্থা এবছরের 12ই মে তাদের চূড়ান্ত তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেয়। সেই প্রতিবেদনে শেখ হাসিনাকে এই সকল অপরাধের মাস্টার মাইন্ড, হুকুমদাতা এবং সুপ্রিয়র কমান্ডার হিসাবে চিহ্নিত করা হয়। এরপরে 1 জুন প্রসিকিউশন এই 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আদালতে অভিযোগপত্র দাখিল করে। সেদিনই আদালত অভিযোগ আমলে নিয়ে পলাতক শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আইন অনুযায়ী তাদের আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়, কিন্তু সেই বিজ্ঞপ্তিতে সাড়া দেয়নি তারা কেউই। এর ফলে 24 জুন আদালত তাদের পক্ষে মামলা লড়ার জন্য রাষ্ট্র থেকে আইনজীবী নিয়োগের আদেশ দেন। ঢাকার বিশেষ জজ আদালতের সাবেক বিশেষ পিপি এবং আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত আইনজীবী আমির হোসেনকে এই 2 হাই প্রোফাইল পলাতক আসামির আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়। 1 জুলাই থেকে শুরু হয় অভিযোগ গঠনের আনুষ্ঠানিক শুনানি। শুনানির শুরুতেই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এক বিস্ফোরক তথ্য তুলে ধরেন। তিনি আদালতকে জানান, অভিযুক্তদের অপরাধের সময়কাল শুধু 2024 সালের জুলাই আগস্টে সীমাবদ্ধ নয়, বরং তাদের অপরাধের শুরু 2009 সালের 6 জানুয়ারি থেকে এবং তা চলেছে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত। চিফ প্রসিকিউটর তার বক্তব্যে শেখ হাসিনার অপরাধের পেছনের উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে বলেন, শেখ হাসিনা বাংলাদেশের আজীবন ক্ষমতা ধরে রাখার আকাঙ্ক্ষা পোষণ করতেন, যেমনটা তার পিতা শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন। 10 জুলাই বিচার শুরুর মাধ্যমে আদালত যে 5টি সুনির্দিষ্ট অভিযোগ গঠন করে তা ছিল অত্যন্ত ভয়াবহ। প্রথম অভিযোগটি ছিল উস্কানি ও প্ররোচনার। বলা হয়েছে 2024 সালের 14 জুলাই এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি বলে যে উস্কানিমূলক বক্তব্য দেন, তার জের ধরেই আসাদুজ্জামান খান এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের প্ররোচনায় আইনশৃঙ্খলা বাহিনী এবং সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীরা নিরীহ ছাত্র জনতার উপর পদ্ধতিগত আক্রমণ চালায়। দ্বিতীয় অভিযোগটি ছিল সরাসরি হত্যার নির্দেশ। এতে বলা হয় শেখ হাসিনা আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দেন। এই নির্দেশ বাস্তবায়নে তিনি হেলিকপ্টার, ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমোদন দেন, যা আসাদুজ্জামান খান এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন মাঠ পর্যায়ে বাস্তবায়ন করেন। তৃতীয় অভিযোগটি আনা হয় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ তার ঘটনায়। এই হত্যাকাণ্ডে 3 জনের বিরুদ্ধে প্ররোচনা, উস্কানি ও ষড়যন্ত্রের গুরুতর অভিযোগ আনা হয়। চতুর্থ অভিযোগটি ছিল গত বছরের 5 আগস্ট রাজধানীর চাংখারপুল এলাকায় 6 জনকে গুলি করে নির্মমভাবে হত্যা করা এবং পঞ্চম অভিযোগটি ছিল আশুলিয়ায় ঘটে যাওয়া এক নৃশংস ঘটনাকে কেন্দ্র করে। সেখানে জীবিত একজনকে সহ মোট 6 জনকে পুড়িয়ে হত্যার অভিযোগ আনা হয় এই 3 আসামির বিরুদ্ধে। এই ভয়াবহ অভিযোগগুলো প্রমাণের জন্য রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালে মোট 54 জন সাক্ষীকে হাজির করে। এদের মধ্যে ছিলেন আন্দোলনে সরাসরি অংশগ্রহণকারী, গুলিতে আহত ব্যক্তি, ঘটনার প্রত্যক্ষদর্শী এবং আহতদের চিকিৎসা দেওয়া বিভিন্ন হাসপাতালের চিকিৎসক। সাক্ষ্য প্রমাণ হিসেবে শুধু ব্যক্তিই নয়, জমা দেওয়া হয় শেখ হাসিনার বিভিন্ন নির্দেশনামূলক কথোপকথনের অডিও, বিভিন্ন সময় ভিডিও ফুটেজ, দেশি বিদেশি গণমাধ্যমে প্রকাশিত অসংখ্য প্রতিবেদন এবং ঘটনাস্থল থেকে জব্দ করা গুলির খোসা। সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হওয়ার পর গত 12 অক্টোবর থেকে শুরু হয় মামলার সর্বশেষ ধাপ, অর্থাৎ যুক্তিতর্ক, যা 23 অক্টোবর পর্যন্ত চলে। যুক্তিতর্কের শেষ দিনে রাষ্ট্রপক্ষ তাদের চূড়ান্ত দাবি তুলে ধরে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড দাবি করেন। অন্যদিকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন তার 2 পলাতক মক্কেল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে খালাস প্রার্থনা করেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। প্রিয় দর্শক শ্রোতারা, এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকবেন এবং আজকের ভিডিও এ পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।